সারা জীবন শুধু একজনকেই দেখেছি, আমার মা। কিন্তু একদিন টিউশনি থেকে ফিরেই বুঝলাম তার একাকিত্ব আসলে একটি পুরনো গোপন কথা, যে সত্যটা আমাদের সম্পর্কটাকে নতুন একদিকে নিয়ে যেতে পারে, যা আমি কোনোদিনও ভাবতে পারিনি। যেদিন মাকে কাঁদতে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম শুধু আমাকে বড় করার জন্য তিনি সবকিছু ত্যাগ করেননি। হয়তো তিনি এক অন্য সম্পর্কের জন্য নিজেকে দিনের পর দিন একা রেখেছেন। সেই অন্য সম্পর্কটা কি জানতে পারিনি, কিন্তু অনুভব করেছিলাম। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম রাফি, বয়স 20 বছর। আমি ঢাকার একটা সাধারণ কলেজে পড়ি। আমাদের সংসারটা খুব ছোট, আমি আর আমার মা। বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন যখন আমি মাত্র 5 বছরের শিশু। সেই থেকে আমার মাই আমার সবকিছু। আমার মার নাম সেলিনা বেগম। ছোটখাটো গড়নের এক শক্তপোক্ত মহিলা। জীবনভর কষ্ট করেছেন শুধু আমাকে মানুষ করার জন্য। শৈশবে যখন বন্ধুদের বাবার হাত ধরে স্কুলে যেতে দেখতাম, আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠত। কিন্তু মা সবসময় নিজের হাসি দিয়ে আমার অভাবটা ঢেকে রাখতেন। তিনি বলতেন, রাফি, কারো কিছু না থাকলেও চলে, কিন্তু সাহস না থাকলে কিছুই হয় না। এই কথাটা আমি আজও ভুলতে পারিনি। আমাদের সংসারটা টিকে আছে মায়ের চাকরির টাকায়। তিনি একটা স্থানীয় প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। সকালে ভোরে উঠে রান্না করেন, তারপর স্কুলে যান। ফিরে এসে আবার আমার খোঁজখবর নেন। আমার পড়াশোনা, জামাকাপড়, স্বাস্থ্য সবকিছুতেই তিনি নিজেকে বিলিয়ে দেন। মাঝে মাঝে মনে হয় মা কখনো নিজের জন্য আলাদা করে কিছু ভাবেনি না। ক্লাসে আমার বন্ধুরা যখন দামি ফোন ব্যবহার করে অথবা নতুন জামা পরে আসে, তখন হালকা হিংসা হলেও মনে পড়ে যায় আমার এই অবস্থায় পৌঁছানোর জন্য মা কত রাত নির্ঘুম কাটিয়েছেন। তখন আমি বুক ফুলিয়ে গর্ব করি, আমার মা একা হাতে আমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু মায়ের জীবনে একটা অদ্ভুত নির্জনতা আছে। রাতে আমি পড়াশোনা করতে বসলে দেখতাম তিনি একা বসে জানালার বাইরে তাকিয়ে আছেন। চাঁদের আলোয় তার মুখটা অদ্ভুত বিষণ্ণ দেখাত। মনে হতো তিনি কিছু খুঁজছেন, যেটা কখনো ফিরে আসবে না। আমি তখন ছোট ছিলাম, বুঝতাম না। এখন বড় হয়ে বুঝতে পারি এই নির্জনতা আসলে তার জীবনের না পাওয়া সুখগুলোর বোঝা। একদিন বিকেলে কলেজ থেকে ফিরছিলাম। রাস্তায় বেশ ভিড়। মানুষের ভিড়ে আমি নিজেকে গুটিয়ে নিলাম। বাসায় পৌঁছে দেখি মা রান্নাঘরে ব্যস্ত। আমাকে দেখে হাসি দিলেন। সেই হাসিটা দেখে মনে হলো তিনি হয়তো সারাদিন ধরে ক্লান্ত ছিলেন, কিন্তু আমাকে দেখে সব ভুলে গেলেন। খেয়ে নে বাবা, তোকে দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি চুপচাপ খেতে বসলাম। কিন্তু মায়ের চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। ভাত খেতে খেতেই হঠাৎ মনে হলো আমি কোনোদিন তাকে জিজ্ঞেস করিনি তিনি নিজে কেমন আছেন। শুধু আমি তার সব চিন্তা। সেদিন রাতে পড়তে বসে মায়ের খোলা দরজা দিয়ে দেখছিলাম তিনি চুপচাপ একটা পুরনো অ্যালবাম উল্টে দেখছেন। হয়তো আমার ছোটবেলার ছবি, হয়তো বাবার ছবিও সেখানে আছে। আমি কিছু বললাম না, শুধু ভেতরে একটা টান অনুভব করলাম। পরদিন সকালে কলেজে যাওয়ার আগে মা বললেন, শোনো রাফি, এবার পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। আমি চাই তুই ভালোমতো প্রস্তুতি নে। আমি সব সামলে নেব, তুই শুধু পড়াশোনায় মন দে। মায়ের চোখে তখন অদ্ভুত এক দ্বিধা। আমি হালকা হেসে বললাম, মা, তুমি এত চিন্তা করো না। আমি ভালো রেজাল্ট করবই। মা শুধু মাথা নেড়ে সায় দিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম তার চিন্তা শুধু আমার পরীক্ষা নয়, আমাদের ভবিষ্যৎ নিয়েও। এর কিছুদিন পর একটা ঘটনা ঘটল, যেটা আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ককে এক নতুন দিকে নিয়ে গেল। আমার কলেজ থেকে একটা ভ্রমণের আয়োজন করা হলো। সবাই মিলে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা। বন্ধুদের উত্তেজনা আকাশছোঁয়া। কিন্তু আমি জানতাম আমার মা হয়তো রাজি হবেন না। কারণ খরচটা কম নয়। আমি ভয়ে ভয়ে মাকে বললাম, মা, আমাদের কলেজ থেকে একটা ট্যুরের প্ল্যান হয়েছে। কথা শেষ করতে না দিতেই মা হাসলেন। কক্সবাজার যাচ্ছিস তাই না? আমি অবাক হয়ে বললাম, তুমি জানলে কিভাবে? মা একটু মজা করে বললেন, তোর চোখে সব লেখা থাকে রে বাবা। আমি চুপ করে গেলাম। ভেবেছিলাম এবার না হয় আমি যাব না।
কিন্তু মা বললেন, শোন রাফি, টাকা নিয়ে চিন্তা করিস না। আমি সামলে নেব। তোকে আমি সবসময় আটকে রাখতে চাই না। তুই দুনিয়া দেখবি, সেটাই চাই। মুহূর্তের মধ্যে বুক ভরে গেল। আমার মা কতটা বড় মনের মানুষ সেটা আবার বুঝলাম। ট্যুর থেকে ফিরে দেখি মা বাসায় একা ছিলেন, চেহারায় ক্লান্তি। আমি জিজ্ঞেস করলাম, তুমি এত একা ছিলে মা? তিনি হেসে বললেন, তোকে ছাড়া আমি একা না রে বাবা। তোর খোঁজে আমার দিন কেটে যায়। এই কথাটা আমার হৃদয় কাঁপিয়ে দিল। মনে হলো আমি যদি কোনোদিন মাকে হারাই, আমি আর টিকতে পারব না। দিন যায়, রাত যায়। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। মা আমার জন্য সব আয়োজন করছেন। একদিন হঠাৎ দেখি তিনি নিজে বসে পড়াশোনা করছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি পড়ছো কেন? মা হেসে বললেন, তোকে দেখে আমারও শিখতে ইচ্ছে করে। শিক্ষকতা করলেও শেখার শেষ নেই। সেদিন রাতে আমি মাকে অন্য চোখে দেখলাম। মনে হলো তিনি শুধু আমার মা নন, তিনি আমার সেরা বন্ধু, আমার প্রথম শিক্ষক, আর আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, মাথা ব্যথা। আমি কলেজ বাদ দিয়ে সারাদিন তার পাশে বসে থাকলাম। পানি খাওয়ালাম, ওষুধ দিলাম। রাতে যখন মা ঘুমিয়ে পড়লেন, আমি তার হাত ধরে বসেছিলাম। সেই হাতটা এত বছর ধরে আমাকে আগলে রেখেছে। আমি চোখ ভিজিয়ে ফেললাম। মনের ভেতর তখন শুধু একটা প্রতিজ্ঞা ঘুরছিল, আমি মাকে কখনো একা থাকতে দেব না। আমি তার সব কষ্ট মুছে দেব। সেদিনের পর থেকে আমি মায়ের প্রতিটা কথা, প্রতিটা ছোট ইশারা আরও মন দিয়ে লক্ষ্য করতে শুরু করলাম। মা খুব শক্ত, কিন্তু ভেতরে ভেতরে তিনি কতটা একা, আমি বুঝতে শুরু করলাম। রাতে মা যখন আমাকে পড়তে দেখে হাসতেন, সেই হাসিটা আমাকে ভেতর থেকে শক্তি দিত। আমি জানতাম পৃথিবীতে অনেক সম্পর্ক হয়তো মিথ্যে, অনেক প্রতিশ্রুতি হয়তো ভেঙে যায়, কিন্তু মা ছেলের সম্পর্কটা চিরন্তন। আমাদের পাড়ার লোকেরা মাঝে মাঝে মাকে বলে, আপনি একা এত কষ্ট করে ছেলে মানুষ করছেন, কেমন করে পারেন? মা সবসময় শুধু হাসেন। কিন্তু আমি জানি এই হাসির আড়ালে লুকানো আছে অজস্র ত্যাগ, অগণিত চোখের পানি। আমি মনে মনে বারবার বলি, আমার মাই আমার আসল নায়ক। তার ত্যাগের কাছে পৃথিবীর সব গল্প হার মানে। কিন্তু ভাগ্যের খেলা অদ্ভুত। ঠিক যখন আমি মনে করলাম আমাদের জীবন একটু স্বাভাবিক হচ্ছে, তখনই এক নতুন ঝড় এলো। আমাদের পাড়ার স্কুলের চাকরিটা মা হঠাৎ হারালেন। সরকারের নতুন নিয়মে অনেক পুরনো শিক্ষককে অবসরে পাঠানো হলো। আমার মাও তাদের একজন। খবরটা জানার পর প্রথমে আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হলো পৃথিবী হঠাৎ থমকে গেছে। আমি বললাম, মা তুমি তো এখনো এত শক্ত, এত পরিশ্রম করতে পারো। তারা কেন তোমাকে বাদ দিল? মা শুধু শান্তভাবে উত্তর দিলেন, বাবা, সবকিছুরই একটা সময় থাকে। এই ছিল আমার সময়। আমি বুঝলাম মা আমাকে শক্ত থাকতে শিখিয়েছেন। এখন তিনি নিজের ভেতর থেকে সেই শক্তিটা জাগিয়ে রেখেছেন। কিন্তু তার চোখে তখনও লুকানো কষ্ট আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। চাকরি হারানোর পর সংসারে আর্থিক টানাটানি শুরু হলো। আগে যেটা সামলে নিতে পারতেন, এখন সেটা কঠিন হয়ে গেল। আমি নিজের খরচ কমিয়ে দিলাম, কলেজ থেকে ফেরার পর টিউশনি শুরু করলাম। একদিন রাতে টিউশনি থেকে ফিরলাম। দেখি মা রান্নাঘরে বসে চুপচাপ কাঁদছেন। আমি কাছে গিয়ে বললাম, মা তুমি কাঁদছ কেন? তিনি তড়িঘড়ি চোখ মুছে বললেন, না রে, কিছু না। ধোঁয়ায় চোখ জ্বালা করছে। কিন্তু আমি জানতাম সেটা ধোঁয়া নয়। সেটা তার জমে থাকা কষ্টের অশ্রু। আমি মায়ের হাত ধরে বললাম, মা তুমি দুঃখ করো না। আমি আছি তো। আমি একদিন তোমার সব কষ্ট দূর করব। মা শুধু মৃদু হেসে বললেন, আমার কষ্ট দূর করতে হলে তোকে মানুষ হতে হবে রাফি। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। দিন কেটে যাচ্ছিল। আমি কলেজের শেষ বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। আর মায়ের জন্য চেষ্টা করছিলাম কিছু বাড়তি উপার্জন করার। একদিন কলেজ থেকে ফিরতে দেরি হয়ে গেল। বাসায় ঢুকেই দেখি মা বারান্দায় বসে অপেক্ষা করছেন। আমাকে দেখে তার মুখে একরাশ স্বস্তি। রাফি, তুই দেরি করলি কেন? আমি একটু অবাক হয়ে বললাম, মা তুমি এত চিন্তা করো কেন? আমি তো আর ছোট বাচ্চা নই। মা মৃদু হেসে বললেন, ছেলে যত বড়ই হোক না কেন, মায়ের কাছে সে সবসময় ছোটই থাকে। সেদিন মায়ের কথাগুলো আমাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। এরপর এলো পরীক্ষার দিনগুলো। আমি পড়াশোনায় মনোযোগ দিলাম। মাও সারাদিন আমার খোঁজখবর নিলেন। প্রতিদিন সকালে আমাকে নাশতা খাইয়ে দিয়ে বলতেন, আজকে ভালো করে লিখিস।
ভয় পাবি না। তার চোখের সেই ভরসাটুকুই আমাকে শক্তি জুগাত। পরীক্ষা শেষে আমি হালকা স্বস্তি পেলাম। কিন্তু মায়ের চিন্তা তখনও কমেনি। তিনি বললেন, ফল ভালো হতে হবে রে বাবা। তুই যদি ভালো না করিস, আমার এতদিনের কষ্ট বৃথা যাবে। আমি হেসে বললাম, মা, তুমি শুধু বিশ্বাস রাখো। ফল প্রকাশের দিন আমি কলেজে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। ফলাফল দেখে প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি বিভাগে প্রথম হয়েছি। আমি দৌড়ে বাসায় ফিরে মাকে খবরটা দিলাম। মা অবাক হয়ে এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর চোখের পানি ধরে রাখতে পারলেন না। রাফি, তুই পেরেছিস। আমার স্বপ্ন পূরণ করেছিস। সেদিন প্রথমবার আমি দেখলাম আমার মা সত্যিকারের খুশিতে কাঁদছেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। মনে হলো আমার সব কষ্ট সার্থক হয়েছে। কিন্তু জীবনের পরীক্ষাগুলো কখনো এত সহজ হয় না। পরীক্ষার ফল ভালো হলেও সামনে সবচেয়ে বড় সমস্যা রইল টাকা। আমার উচ্চশিক্ষা, মায়ের চিকিৎসা, সব মিলিয়ে টাকার চাপ ভয়ঙ্কর। আমি অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করলাম, কিন্তু ভালো কিছু পেলাম না। একদিন রাতে মা বললেন, রাফি, তুই চাইলে ঢাকায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারিস। আমি গ্রামের বাড়ি গিয়ে কিছু কাজ চালিয়ে নেব। আমি যেন বজ্রাঘাতে আঘাত পেলাম। তুমি আমাকে ছেড়ে যাবে? না মা, এটা কোনোদিন হবে না। মা শান্তভাবে বললেন, বাবা, মায়ের জীবন একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তোর জীবনটা সামনে। তুই যদি বড় হতে চাস, তাহলে আমাকে ছাড়তে হবে। আমি সেই মুহূর্তে প্রতিজ্ঞা করলাম, না মা, তুমি কোথাও যাবে না। আমরা একসঙ্গেই সব লড়াই করব। এরপর আমি ছোটখাটো একটা চাকরি পেলাম। বেতনের অঙ্ক খুব বেশি না হলেও আমাদের সংসারের জন্য যথেষ্ট ছিল। আমি খুশি ছিলাম, কারণ এতে মা আর টানাটানিতে ভুগবেন না। কিন্তু মায়ের মুখে তখনও সেই পুরনো ক্লান্তির ছাপ রয়ে গেল। আমি বুঝতে পারলাম, শুধু টাকা নয়, তার ভেতরে জমে থাকা একাকিত্বই তাকে কষ্ট দিচ্ছে। একদিন রাতে আমি বললাম, মা, তুমি এত একা কেন থাকো? কোনোদিন নিজের জন্য কিছু ভাবো না কেন? মা মৃদু হেসে উত্তর দিলেন, রাফি, আমার সব ভাবনা তোকে ঘিরেই। তুই আমার স্বপ্ন, তুই আমার জীবন। তার সেই কথায় বুক ভরে গেলেও কোথাও একটা খচখচ করতে লাগল। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তার ধারে দেখলাম এক বৃদ্ধা ভিক্ষা করছেন। তার চোখে ক্ষুধা আর ক্লান্তি। হঠাৎ মনে হল, যদি আমি মায়ের জন্য কিছু না করতে পারি, একদিন হয়তো তাকেও এই অবস্থায় দেখতে হবে। সেদিন রাতে আমি মায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবলাম। আমি প্রতিজ্ঞা করলাম, আমি আমার মাকে কখনো ভেঙে পড়তে দেব না। আমি তাকে সম্মানিত করব। আমি তাকে গর্বিত করব। কয়েক বছর পর আমি পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেলাম। মায়ের চোখে তখন গর্বের ঝিলিক। তিনি প্রায়ই বলতেন, আমার রাফি এখন অনেক বড় মানুষ। কিন্তু আমি জানতাম, আমি বড় মানুষ হইনি। আমাকে বড় করেছেন আমার মা। তার ত্যাগ ছাড়া আমি কিছুই নই। আজ আমি যখন নিজের জীবনের দিকে ফিরে তাকাই, তখন একটা কথাই মনে হয়, মাই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। তার ভালোবাসার কাছে কোনো কষ্ট টিকতে পারে না। তার ত্যাগের কাছে সব জয় ম্লান হয়ে যায়। শিক্ষণীয় বার্তা, পৃথিবীর সব সম্পর্ক হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু মা-ছেলের সম্পর্ক চিরন্তন। মা আমাদের জন্য সব ত্যাগ করেন, বিনিময়ে কিছু চান না। তাই আমাদের দায়িত্ব, মাকে কখনো একা না রাখা, তার কষ্টকে নিজের কষ্ট মনে করা, আর তাকে গর্বিত করা।